May I request Dr. Atis Haldar and Dr. Soumitra Kumar to come up on the dais for the next session, history taking and clinical examination. Dr. Atis Haldar. প্রিয় ছাত্রছাত্রী, সবাই খুব টেনশনে আছে, বুঝতে পারছি সামনে পরীক্ষা। আমার আর সৌমিত্রের উপর দায়িত্ব আধ ঘন্টায় মানে কেস হিস্ট্রি না, হাউ টু টেক কেস হিস্ট্রি নেওয়াটা জানানোর সম্ভব নয়। আধ ঘন্টার মধ্যে কি করে কেস হিস্ট্রি নেওয়া যেতে পারে আর কি করে ক্লিনিক্যাল এক্সামিনেশন কীভাবে করবে সেটা দেখানোর। শুধু কয়েকটা কথা বলবো, এটা শুধু মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রথমত, ডোন্ট গেট প্যানিকড। কেস যাই থাকুক না কেন, এটা ফার্স্ট। যত ডিফিকাল্টি থাকুক না কেন, ডিফিকাল্ট কেসের জন্য প্যানিক হওয়া যাবে না। তোমরা যদি প্রপারলি এক্সামিনেশানগুলো করো পেশেন্টের উপর, ইউ উইল গেট গুড স্কোর। সেকেন্ড, সিনিয়ররা হয়তো নিজেদের কলেজগুলোতে ভর্তি হলে আগের দিন কেস দেখে নেবে, অনেক ডায়াগনোসিস আগে থেকে জেনে যাবে, কিন্তু সেটাই একমাত্র ধ্রুবসত্যি বা ট্রু লাভ এটা ভেবো না। কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, এক সিনিয়র বলে গেছেন কেস, আমি নিজে ইয়ার এক্সামিনেশন করে অন্য জিনিস পেয়েছি, ফলে আই হ্যাভ টু গো ইন মাই ওন ওয়ে। ফলে সিনিয়র বা সিনিয়র পিইটি বা অন্য সিনিয়র এসআর তার কি মনে হলো, তার ডায়াগনোসিস সবসময় ঠিক এটা নয়। জানবে কিন্তু নিজে এক্সামিন করবে। সেকেন্ড। থার্ড, বোর্ড ইউর এক্সামিনার। যখন হিস্ট্রি বলবেন, বোর্ড ইউর এক্সামিনার। ইউ হ্যাভ টু স্টার্ট ইট ফ্রম দ্য ফার্স্ট লাইন। Patient Namita Bibi comes from Baripur, something like that. You have to take time. Every examiner have short time of span for you. They try to complete it shortly. তুমি যখন টাইমটা বেশি নিতে থাকবে, তুমি জানবে ডিফিকাল্ট কোশ্চেনগুলো আসার আগেই তোমার টাইম স্প্যানটা তোমার জন্য রাখা টাইম স্প্যানটা শেষ হয়ে যাচ্ছে। ফলে উনি কঠিন কোশ্চেনের কাছে যেতে পারবেন না। বেসিক লেভেল থেকে শুরু করবে, একদম বেসিক লেভেল। ফোর্থ, সবসময় মাথায় রাখবে, তোমরা ক্লাসে গেছো, পড়াশুনো করে গেছো, স্কট ব্রাউনটা পড়েছো বা বাকি শ্যাম্বো পড়েছো, যাই পড়েছো, টেবিলের ওপারে আর এপারের গল্প। তুমি যদি কোশ্চেন করো, আমি অ্যান্সার দিতে পারবো না, কিন্তু আমি স্যার, আমি তোমাকে কাঁদানোর জন্য কিছু প্রিফিক্স কোশ্চেন নিয়ে গেছি, তোমাদের কাঁদাতে চাইব। কোনো কোশ্চেন যদি হেজিটেট হয়ে অ্যান্সার করো, এক্সামিনার হয়তো অ্যান্সারটা জানেনই না, কিন্তু তিনি ধরে ফেলবেন যে তুমি ভুল বলছো। স্মার্টলি যদি ভুল বলে যাও, অ্যাটলিস্ট আমার মতো এক্সামিনার ধরতে পারবেন না, বাকি কে কি পারবেন জানি না, কিন্তু আমার মতো এক্সামিনার ধরতে পারবেন না তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। ফলে যা অ্যান্সার দেবে স্মার্টলি দেবে, উইথআউট হেজিটেট। স্যার মানে না মানে স্যার। 7, সব সময় খুব তাড়াতাড়ি যেটা জানা অ্যান্সার সেটা বলার চেষ্টা করবে না। টেক ইউর টাইম, স্লোলি বলতে থাকো, পয়েন্ট বাই পয়েন্ট বলতে থাকো, কিন্তু ভাবার অভিনয় বা না জানার অভিনয় হঠাৎ করে মনে পড়ছে এই অভিনয়টা করবে না। যেটা একদমই জানো না, পাস করে দেবে, স্যার মনে পড়ছে না, তিনি নেক্সট কোশ্চেনে যাবেন। ক্লিনিক্যাল এক্সামিনেশান দেখাতে হলে পেশেন্টকে, এটা সবাই ভুলে যায়, ডাইরেক্টলি এক্সামিনেশান করা শুরু করে দেয়, কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশানটা পেশেন্টকে আগে ডেসক্রাইব করবে যে আমি কি করতে যাচ্ছি, তার কনসেন্ট নেবে। বাইরের এক্সামিনাররা এটা দেখতে চান যে তুমি কনসেন্ট নিয়েছো কি না। সব সময় যারা এমএস দিচ্ছে, ইয়ার কেসটা লং কেস বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হবে। নোজার ফ্যারিংসের এক্সামিনেশান, ওরাল ক্যাভিটির এক্সামিনেশান করা ভুলবে না, এটা ডিটেলসে লিখতে ভুলবে না।
ওটা অমিট করে যাও। আর জেনারেল এক্সামিনেশনটা অবশ্যই লিখবে, চেষ্টা করবে শর্ট ফর্ম না লিখতে, বাধ্য না হলে শর্ট ফর্ম লিখবে না। রাইট লেফট ইয়ার, রাইট ইয়ারের প্রবলেম তুমি জানো, দাদা বলে গেছে, লেখা শুরু করে দিলে। রাইট আর লেফট ইয়ার কম্প্যারিজন করে লিখবে, রাইট একদিকে লেফট একদিকে, দেখতে সুবিধা হবে, এক্সামিনাররা পুরোটা পড়বে না। ইয়ার কেসের ক্ষেত্রে ফেসিয়াল নার্ভের এক্সামিনেশন তোমরা অবশ্যই করবে, কারণ যেতে যেতে এক্সটার্নাল বা কেউ যদি দেখেন যে ফেসিয়াল নার্ভের এক্সামিনেশন করছো না, বা ইউস্টেচিয়ান টিউব ফাংশনিং টেস্ট কেউ করে না, সেটা অবশ্যই লিখতে হবে, করার চেষ্টা করতে হবে। এগুলো কোনো সময় ভুললে চলবে না। নেক এক্সামিনেশন যখন করবে, অ্যাটলিস্ট নেকে হাত দিয়ে প্যালপেট করে দেবে কোনো লেগ গ্ল্যান্ডস বা বাকি কিছু কোথাও কোনো সোয়েলিং আছে কি না। ইয়ার এক্সামিনেশনের ক্ষেত্রে আর একটা জিনিস, যদি হেড মিরর দেওয়া থাকে, হেড মিরর একবার ব্যবহার করার অভিনয়টা অ্যাটলিস্ট করতে হবে, অ্যাক্টিংটা করতে হবে। কারণ প্রিঅরিকুলার পোস্টরিকুলার রিজনটা উইদিন এ ফোকাস ওটোস্কোপে দেখা যায় না, ফলে ওইটা চেষ্টা করতে হবে। রিনি ওয়েবার অবশ্যই, অ্যাবসলিউট বোন কন্ডিশন অবশ্যই করতে হবে। এই কয়েকটা কথা মাথায় রাখবে। আর একটা কথা বারবার বলছি, তোমরা যখন আছো, তোমরা পড়ে যাচ্ছ, তোমাদের স্যাররা যারা শিখিয়েছেন প্রত্যেককেই হিস্ট্রি টেকিংয়ে ক্লাস করিয়েছেন এবং তোমরা জানো হাউ টু টেক হিস্ট্রি, সেইভাবে হিস্ট্রিটা লিখবে রিক্যাপিচুলেট করে, বারবার কাটাকাটি করে হিস্ট্রিটা লিখবে না, ভেবে নিয়ে পরপর প্যারাগ্রাফ ওয়াইজ লিখবে, যেখানে পয়েন্ট ওয়াইজ এটা করবে। তোমরা অনেক বেটার জানো, পরীক্ষা হলে যেদিন যাচ্ছ, শুধু টেনশনের জন্য তোমাদের একটু ভুল হতে পারে, পারবে এই কনফিডেন্স নিয়ে যাও। সাধারণত ইএনটিতে কেউ ফেল করবে না যদি এই কনফিডেন্সটা রাখতে পারো। হিস্ট্রি টেকিংয়ে নতুন করে কিছু বলার নেই, কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন সৌমিত্র আছে, পড়াবে, এটাই। বেস্ট অফ লাক সবাইকে। So you have already learned how to prepare for your theory exams and how to take the history. You all know, but clinical examination is something which is very important, and I think this MS examination is the last time when you will understand the importance of clinical examination. আমাদের এক অ্যানাটমির প্রফেসর ছিলেন, উনি বলতেন যে যখন ডাক্তার হয়ে যাবি তখন তো পা দিয়ে অ্যাপেন্ডিক্স প্যালপেট করবি, তো আপাতত শিখে নে সত্যি সত্যি কী করে করতে হয়। তো বেসিক্যালি অনেকে ভাবে যে আমরা তো অলরেডি পেশেন্টস দেখছি, তোরা সবাই MS স্টুডেন্ট মানে তোরা ফার্স্ট ইয়ার থেকেই পেশেন্টস দেখছিস এবং তোদের স্যারদেরকেও দেখেছিস যে সিনিয়র টিচার্স এক্সামিন দ্য পেশেন্টস। তো দেখিস যে হসপিটালে কি হয় যে পার পেশেন্ট টাইম খুব কম থাকে, এক্সামিনেশন খুব কম করা হয়। বেসিক্যালি পেশেন্ট এলো সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যায়, বা পেশেন্ট এলো সঙ্গে সঙ্গে তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন শুরু করা হয়। বাট আইডিয়ালি ইট ইজ নট সাচ। প্রথমে ইউ টক টু দ্য পেশেন্ট, ইউ টেক দ্য হিস্ট্রি, অ্যান্ড আফটার দ্যাট স্টার্ট ইউর ক্লিনিক্যাল এক্সামিনেশন। But for passing the MS examination, you have to be very thorough with the clinical examination, and for that you have to learn everything. এবং সেইটা কিন্তু ওই ওপিডিতে যেটা শিখেছো বা যেটা স্যারেদের করতে দেখেছো সেইটা থেকে শিখতে পারবে না। ইট টেক্স সামথিং মোর, একটু আলাদা করে প্রত্যেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আলাদা করে দেখতে হবে, পড়তে হবে। So these are very salient points. Be very meticulous. Carry your own instruments. যে ডোন্ট ওয়েট কি ওখান থেকে টিউনিং ফর্ক দেওয়া হবে, তোমাকে ওখান থেকে একটা প্রোব দেওয়া হবে, ওরকম কিছু নয়। প্রোব নিয়ে যাও, নিজের কটন নিয়ে যাও, কতটুকু কটন নিয়ে যেতে হবে, নিজের কটন নিয়ে যাও। যদি ইয়ার মপ করতে হয়, অবভিয়াসলি ইয়ার মপ করতে হবে। যদি প্রোব টেস্ট করতে হয়, তোমাকে একটা তোমার কটন লাগবেই। তো তুমি চাইলে নিশ্চয়ই এক্সামিনেশন হল থেকে দেওয়া হবে, বাট ইট ডাজ নট স্পিক গুড অফ ইউ যে তুমি একটা এক্সামিনেশন দিতে এসছো, ইউ হ্যাভ নট কাম প্রিপেয়ার্ড। তো এই জিনিসগুলো নিজে নিয়ে যাবে। ডু নট মিস অর স্কিপ এনি টেস্ট। মনে রাখবি যে কোনো টেস্টই রুডিমেন্টারি না। যেমন অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট, অনেকে বলে এইগুলো করার কি আছে, আমাদের স্যারকে তো দেখেছি এলেই পিটিএ টিম্প্যানোমেট্রি লিখে দেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তোমার স্যার তার আগে 30 বছর ধরে করছেন এবং উনি যেটা করছেন ডিউ টু ল্যাক অফ টাইম, বাট তোমাকে তো অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্টটা করতে হবে। তোমার মনে হতে পারে রুডিমেন্টারি, বাট একটা সময় ছিল যখন পিটিএ টিম্প্যানোমেট্রি সব জায়গায় হতো না এবং করানো যেত না, তখন কিন্তু এই টেস্টের উপর বেস করেই করা হতো। এবং দিস উইল হেল্প ইউ ইন ইউর ফিউচার, বিকজ অনেক সময় হয়
you cannot rely on the audiometry tympanometry, so then you have to rely on your own clinical examination. তো তুই যদি ভুলেই যাস, কোনোদিন না করিস, তাহলে ওই টেস্টগুলো কোনোদিন করতে শিখবি না। সো দ্যাট ইজ ওয়াই এক্সামিনেশনের সময় ডু নট থিঙ্ক এনি টেস্ট, যত খারাপ টেস্টই হোক। অনেক টেস্ট আছে যার সাকসেস রেটই 50%। কোন টেস্ট? Which test has a success rate of 50% on first attempt? রোজ করিস। ফিস্টুলা টেস্ট তো আরো কম। Indirect laryngoscopy, success rate on first attempt is only 50%, and on second attempt it increases to 75%. But তাই বলে আমি ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করি না, এলে সেই FOL করে দিলাম, that is not good. So you have to practice all these tests and you have to know the steps. এবং এইটার জন্য কিন্তু বন্ধুর থেকে ভালো কেউ হয় না। অলওয়েজ ডু দ্য এক্সামিনেশন। ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করাটা একটু ডিফিকাল্ট বন্ধুর ওপর, বাট টিউনিং ফর্ক টেস্টগুলো অ্যাটলিস্ট বন্ধুর ওপর করে দেখবি। পড়ে কিন্তু হবে না, কারণ কি পড়ে তোকে বললো যে টিউনিং ফর্কটা কোথায় হিট করবে, রেজিলিয়েন্ট সারফেস। তো তোর ডিপার্টমেন্টে সব থেকে রেজিলিয়েন্ট হচ্ছে তোর বস, হেড, তার মাথায় গিয়ে তুই মারবি না। রেজিলিয়েন্ট সারফেস মানে কি সেটা দেখে রাখবে। প্যাড অফ রাবার, হিল অফ দ্য শু। হিল অফ দ্য শু মানে একটা জুতো রাখা আছে হিল, সেটা তো নয়। হিল অফ দ্য শু when it is worn on your feet, এইখানে তখন তো রেজিলিয়েন্ট। মাটিতে থাকলে তো সেটা রেজিলিয়েন্ট নয়, তা তো সরে যাবে। তো এগুলো জানতে হবে, আর না হলে তোমার এইটা এইটা। তো এইগুলো সেই জন্য প্র্যাকটিস করে যেতে হবে, এবং প্র্যাকটিস করে ওইখানে এক্স্যাক্ট কথাটা বলতে হবে। তখন তুমি রেজিলিয়েন্ট সারফেস 4-5টা বলে দিলে সেটা হবে না। ইউ বি ভেরি কনফিডেন্ট, যে কোনো একটা স্যারকে বলো, তাহলে হি উইল থিঙ্ক যে তুমি এটা করেছো। এক্সামিনেশন অফ দ্য ইয়ার, প্রথমেই কানে হাত দিয়ে দেবে না। আচ্ছা আপনার কানের কেস, হ্যাঁ প্রথমেই কানটা ধরে টান, নো। হিস্ট্রি ফিস্ট্রি সবই নিলে ঠিক আছে, তারপরেও এক্সামিন করো। ধরে রাখো, ছেলেরা ভাবো বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো, বা মেয়েরা ভাবো বিয়ের জন্য ছেলে দেখতে গেছো, প্রথমেই তাকে ধরে তো নাড়ানাড়ি করতে শুরু করো না। প্রথমে দেখো তাকে, সি whether you like her or not, বা লাইক him or not। তো ইয়ারও তাই, ফার্স্ট ডু দ্য ইন্সপেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেহলে দর্শনধারী, তাই তো? তারপরে গো ফর দ্য ফার্স্ট থিংস। প্রথমেই অটোস্কোপ ঢুকিও না, শুধু টিম্প্যানিক মেমব্রেন অ্যান্ড মিডল ইয়ারেরই তোমাকে দেবে তা তো নয়, তার সাথে অনেক কিছু থাকতে পারে। সো গো ফর দ্য ফার্স্ট থিংস, যে ট্রেগাল অ্যান্ড ম্যাস্টয়েড টেন্ডারনেস প্রথমে দেখে নাও। তুমি কানটা ধরে খুঁচিয়ে টুচিয়ে সব কিছু করে নিলে, তারপর ম্যাস্টয়েডটা ধরে টিপে বললে ব্যথা আছে, তখন তো বলবেই ব্যথা আছে। হেডল্যাম্প এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে হেডল্যাম্প অ্যান্ড মিরার এক্সামিনেশন আর কি বলছি। মপিং অফ দ্য ইয়ার, এইটা তো একটা আর্ট উইচ হ্যাজ টু বি মাস্টার্ড। এটা ওপিডিতে মাস্টার করতে হবে। সাকশন সব জায়গায় পাবে না, এবং সাকশন সব জায়গায় অনেকে অ্যাডভোকেট করেনও না। সো মপিং অফ দ্য ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মপিং অফ দ্য ইয়ারটা তোমাদেরকে শিখতে হবে ঠিক মতো। একদম ডার্ক কর্নার ওইখানে পৌঁছচ্ছে না, এসব কেউ শুনবে না। তোমাকে প্রত্যেকটা কর্নার অফ দ্য রিট্রাকশন পকেট কি কোলেস্ট্রিয়াটোমা যেটা তোমাকে দেওয়া হচ্ছে, মপিং করে তারপরে ইউ গো ফর দ্য রেস্ট অফ দ্য এক্সামিনেশন। তারপরে আসে ওটোস্কোপি, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এখানেই শেষ হলো না। বিকজ ক্লিনিক্যাল এক্সামিনেশন তুমি করলে, ক্লিনিক্যাল এক্সামিনেশন সবটা তোমার মনে থাকলো, গো ফর দ্য ডায়াগ্রাম অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন অ্যান্ড দ্য ডিজিজ যেটা আছে, সেটা তোমার ডায়াগ্রামটা কী হয়। তুমি একটা রিট্রাকশন কী করে দেখাবে, কেউ একটা এরকম অ্যারো দিয়ে দেখায়, কেউ রিট্রাকশন মানে ওই পকেটটার ভেতরে একটা অ্যারো দিয়ে দেখায়, মানে সামথিং টানছে। তো মেক ওয়ান রুল, যে কোনো একটা রুল, আইদার তুমি ভেতর থেকে দেখাবে অথবা তুমি বাইরের থেকে দেখাবে, এবং সেই রুলটা সব জায়গায় ফলো করবে এরকম। আর টিউনিং ফর্ক টেস্ট যেটা বললাম, যে টিউনিং ফর্ক টেস্ট ওর উপর করে দেখো, ডু দ্য রিনিস টেস্ট। Anything wrong with this test? বলো। হ্যাঁ
ঠিক আছে। আর সেটা সুবিধা তো সব লোক, কেউ বাঁহাতি হতে পারে। দেখ ওখানে লেখা আছে, দেখ ইউজ অফ দ্য নন ডমিনেন্ট হ্যান্ড, এটা তো এই মেডিসিনের ইয়েতে শেখাতো, ক্লিনিক্সে শেখাতো যে ইফ ইউর নন ডমিনেন্ট হ্যান্ড ইজ নট ডুইং এনিথিং দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং রং। এই যে তুই রিনিজ টেস্ট করছিস, এই যে তুই এইখানে দিচ্ছিস তারপর এইখানে দিচ্ছিস, টাইট ফিট হচ্ছে কি করে? তো নন ডমিনেন্ট হ্যান্ড শুড ফিক্স দ্য হেড, ফিক্স দ্য হেড ইন টিউনিং ফর্ক টেস্ট, ইভেন ইন নেক এক্সামিনেশন। পরে বলছি, সবসময় কিন্তু আরেকটা হাত তোর মোস্টলি টু ফিক্স দ্য হেড। এক্সামিনেশন অফ নোজ, তুই স্পেকুলাম নিয়ে দৌড়চ্ছিস, পেশেন্টও পেছনে দৌড়চ্ছে, হ্যাঁ রেস চলছে, যে পেশেন্ট শুয়ে পড়েছে তুই তার উপর শুয়ে শুয়ে এরকম করে স্পেকুলাম দিয়ে দিচ্ছিস। ফার্স্ট ফিক্স দ্য হেড। ফিস্চুলা টেস্ট, বাকি টেস্টগুলো আমি বলবো না, বাকি টেস্টগুলো তোরা জানিস, অত বোর করবো না। ফিস্চুলা টেস্ট এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট, রুডিমেন্টারিও নয়, অবসোলিটও নয়, করা হয় এখনো, অনেকেই করেন, কিন্তু কয়েকটা জিনিস জানার দরকার। ফিস্চুলা টেস্ট একা করা যায় না, এটা কিন্তু জিজ্ঞেস করে, এটা এক্সামিনাররা জিজ্ঞেস করে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফিস্চুলা টেস্টে সবসময় দুজন লাগে, কেন? একজন সাইডে থেকে বেলুন পাম্প করে, আরেকজন হচ্ছে নিস্ট্যাগমাসটা ইন্সপেক্ট করবে। হ্যাঁ, তো ওইটা ইন্সপেক্ট করার জন্য সামনে থাকতে হবে, তুমি পাম্প করছো তুমি দেখছো, এটা হবে না। আরেকটা হচ্ছে যে ক্যান ইউ ডেসক্রাইব দ্য ফিস্চুলা টেস্ট? ইএসি বলবে না, কি বললো যে অ্যাব্রিভিয়েশন একদম বলবে না, আর ইএসিটা তো প্রচন্ড ক্রুড অ্যাব্রিভিয়েশন। We will place the speculum in the external auditory canal, and then we'll check for the mobility of the tympanic membrane. First, we'll increase the pressure. On sigillization, we'll see whether the tympanic membrane is moving or not. This is one thing. সেটা তো মোবিলিটি হয়ে গেল। I am asking for the fistula test. Fistula test. We can do it in two ways. One is with the sigil speculum, and one by pressing over the triggers by the intermittent pressure over the triggers, and on release of pressure we will check whether any nystagmus is present or not. And when we are doing it with the sigil speculum, we are going to increase the pressure, and then on releasing it we'll check for nystagmus outside. Is she right? No, or no idea? No idea. Very good. Huh? So ideally, in ideal and normal situation, the pressure changes in the external ear should not be transmitted to the inner ear. But in this case, if there That is the theory. I am asking you to explain the fistula test. how we do it, sir, first we explain the procedure to the patient, take informed But that- consent of the patient, and now we'll try to change the pressure in the external auditory canal via either pressing the triggers towards the antitriggers or by using a sigil speculum. And now any changes in the pressure changes, if there is a changes which is transmitted to the inner ear, this will elicit a nystagmus to the patient. So a second examiner will stand in front of the patient and will check for the nystagmus, and also will check for whether there is any latency of the nystagmus or not, what is the direction of the nystagmus. Anybody wants to improve? প্রসিডিউরটা বলতে হবে, 20 সেকেন্ডস ইন্টারমিডিয়েট প্রেসার দিয়ে এটা ইউজ করতে হবে, বাকিটা সেমই আর কি, আলাদা কিছু নেই। আর কেউ কিছু বলতে চাও না, তাই তো? হ্যাঁ। Sir, fistula test is defined as while changing pressure, intermittent change in the pressure in the external auditory canal will lead to a symmetric conjugate deviation of the eyeball with the fast component towards the affected eye. So that's the fistula test. So I think he has read from something. বাকিরা সবাই যেটা বলছে শুনে শুনে বলছে, হিয়ার্স এভিডেন্স, আর ও হচ্ছে পড়ে বলছে, নিয়ে নে। So this is the correct description of the fistula test. I'll tell you once that you increase the pressure in the external auditory canal by two of the methods. ট্রেগালটা বলিস না, ট্রেগালটা খুব একটা রিলায়েবল নয়, অনেক এক্সামিনার শুনেই খেপে যায়, বাট আগের স্কট ব্রাউনে ছিল, 6th এডিশন স্কট ব্রাউনে ছিল, এখন পাওয়াও যায় না, লোকে খেপে যায় শুনলে। তো go for Siegel's pneumatic speculum. You increase the pressure intermittently for less than 5 seconds. With each increase of pressure, there is bilateral conjugate deviation of both the eyeballs towards the other side. With a return,
first component towards the same side. ঠিক আছে, now if we keep the pressure, if we don't, এটা তো alternate করছিস, তুই প্রেসার বাড়াচ্ছিস কমাচ্ছিস, if we keep the pressure for 20 seconds or more, যেটাও বললো 20 seconds যদি থাকে তখন there will be a horizontal jerk in nystagmus. শুধু প্রেসার বাড়ালে nystagmus হচ্ছে, this is not fistula test. With each increase of pressure which is less than 5 seconds, there is bilateral conjugate deviation of the eyeballs towards the other side, and with the release of pressure they return to the midline with greater velocity. তার মানে first component. But if we keep the pressure for 20 seconds or more, there is a horizontal jerk in nystagmus. So this is fistula test. এবার তারপর তার ইন্টারপ্রিটেশন নিয়ে, তো এটা বুঝতে পারলি তো যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা ওই ফিস্টুলা টেস্ট তো জিজ্ঞেস করলেই বলে দেবো, তা তো নয়। মানে ব্যাপারটা যেটা বলছিস সেটা হয়তো অত সোজা নয়। আচ্ছা, তো এটা হলো নিউম্যাটিক স্পেকুলাম যদি ইউজ করে দেখাতে বলে, নিউম্যাটিক স্পেকুলাম ধরে পাম্প না, এটা রিক্সার ভেপু নয়, 2 ফিঙ্গার্সে করতে হয় এবং পুরোটা কিন্তু প্রেস করতে হয় না, ইট ইজ অনলি 1/3 করতে হয়, বিকজ ইয়ার তো, এবং তুমি তো টাইট মানে স্পেকুলাম নিয়েছো, যাদের টাইট ফিট নিয়েছো, তুমি যদি পুরো করো তাহলে তো ফেটে যাবে টিম্প্যানিক মেমব্রেন, তার তো ক্যাপাসিটি আছে। তো অনলি 1/3 অফ দ্য ভলিউম অফ দ্য পাম্প করতে হবে, অফ দ্য বাল্ব করতে হবে, এবং উইথ 2 ফিঙ্গার্স, পুরো হাত দিয়ে করবে না। ঠিক আছে, হয়ে গেল। নিউম্যাটিক স্পেকুলাম তো সবাই দেখেছিস, সিগেলস নিউম্যাটিক স্পেকুলাম তো সবাই দেখেছিস। আচ্ছা, নর্মাল একটা স্পেকুলাম হয়, নর্মাল স্পেকুলামের সামনেটা স্ট্রেট হয়, কিন্তু সিগেলস নিউম্যাটিক স্পেকুলামে ম্যাগনিফিকেশন গ্লাস থাকে। কত টাইম ম্যাগনিফিকেশন থাকে? 2x থাকে জেনারেলি, তো 2x ম্যাগনিফিকেশন থাকে, আর গ্লাসটা একটু স্লান্টেড থাকে। ওয়াই? কেউ দেখেছো গ্লাসটা? সবাই দেখেছো, গ্লাসটা স্লান্টেড থাকে, গ্লাসটা স্ট্রেট থাকে না। কেন স্ট্রেট থাকে না? টিম্প্যানিক মেমব্রেনের সাথে গ্লাসের কি সম্পর্ক? ইমেজ। তোমার অটোস্কোপের গ্লাসটা কি স্ল্যান্টেড থাকে? সবথেকে বেশি অটোস্কোপে দেখো তো, বা মাইক্রোস্কোপে দেখো, তখন কি স্ল্যান্টেড গ্লাস থাকে? তাহলে During sigillization, we are not retracting the pinna, that's why. No, that is not the reason. নিউম্যাটিক স্পেকুলাম, সিগেলস নিউম্যাটিক স্পেকুলাম ইউজ করার সময় আর কি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়? হেডলাইট ইউজ করো। হেডলাইট কি করে? লাইট ফেলে। লাইটটা কি হবে? সোজা গ্লাস হলে গ্লেয়ার হবে। টু প্রিভেন্ট দ্য গ্লেয়ার ইট ইজ স্ল্যান্টেড। আমি যা বুঝলাম, লোকে এমবিবিএসেও যতটুকু ইএনটি পড়ে, এমএসএ এসে ওইটুকু ইএনটি পড়ে, বিকজ এমবিবিএস এর স্টুডেন্টদেরকেও এটা জিজ্ঞেস করলে পারে না, এবং এইরকমই বলে টিম্প্যানিক মেমব্রেনটা এরকম ওরকম সেরকম, এমএসএও তাই বলছে, বাট চেষ্টা করবি পরীক্ষায় এরকম না হতে। আচ্ছা, এক্সামিনেশন অফ নোজ ওই একই ব্যাপার, যে প্রথমেই ঝাঁপিয়ে পড়বে না নাকের ওপর, প্রথমে ইন্সপেক্ট দ্য নোজ। স্কার, সাইনাস, ফিস্টুলা এটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রিভিয়াস কোনো সার্জারি আছে কিনা, প্রিভিয়াস কোনো ইঞ্জুরি আছে কিনা ফর এনি ডিজিজ অফ দ্য ইয়ার অর নোজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা দরকার। ছোট ছোট টেস্ট যেগুলো, কটন উইস্প টেস্ট, হ্যাঁ, করিও না এবং বলিও না। উইস্প বানানি জানে না অর্ধেক লোক। আমি অর্ধেক লোককে যদি এখন চোখ বন্ধ করে বলতে পারি একটা এইচ এক্সট্রা দেবে, মনে রাখিস এইচ নেই। কোল্ড স্প্যাচুলা টেস্ট, কোল্ড স্প্যাচুলা টেস্টের জন্য একটা টাং ডিপ্রেসার লাগবে, তোকে দেখাতে বলো, তুই একটা টাং ডিপ্রেসার ওখান থেকে তুলে দিলি। অধিকাংশ হসপিটালের টাং ডিপ্রেসার জং ধরা থাকে, নোংরা থাকে, তাতে হবে না। ইট হ্যাজ টু বি ক্লিন, স্টেনলেস স্টিল থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, কারণ কি তোকে তো দেখতে হবে ওর মধ্যে কি মিস্টিং, তো তুই যদি জং ধরা থাকে তাদের কোথায় মিস্ট হবে, তো পরিষ্কার থাকতে হবে। কটলস টেস্ট, কটলস টেস্টটা কেউ একজন ডেসক্রাইব করো। কটলস টেস্ট, describe the Cottle test for me. Firstly, we এই জিনিসটা করবে না। সাপোজ তুমি জেনারেল সার্জারি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে অ্যানাল এক্সামিনেশন করতে বলেছে, তুমি কি করে দেখাবে? তো সুতরাং কটলস টেস্ট তোমার নিজের উপর করতে বলেনি, ইউ ডেসক্রাইব দ্য কটলস টেস্ট, তুমি তো সবই পারবে। বল।
So in Cottel's test, basically we have to pull the ipsilateral cheek to the same side laterally, and it is used to check the patency of the internal nasal valve. So if the patency improves on pulling the cheek to the lateral side on the same side, then we can say that there is some collapse at the level of internal nasal valve. ওকে, দেখ একটা ব্যাপার হচ্ছে যে ডেসক্রিপশন অফ এ টেস্ট আর ইন্টারপ্রিটেশন অফ ইটস রেজাল্টস দুটো আলাদা জিনিস। তুই কি করছিস যে দুটোকে একসাথে মিশিয়ে বলে দিচ্ছিস। এক্সামিনার ইজ লেফট উইথ ওয়ান লেস কোয়েশ্চেন, লেট দ্য এক্সামিনার কোয়েশ্চেন ইউ, নাহলে এরপরে ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে, তার থেকে সহজ কোয়েশ্চেনগুলো রেখে দেওয়ার জন্য। তোকে কটলস টেস্ট ডেসক্রাইব করে দিয়েছে, কটলস টেস্ট ডেসক্রাইব করেছে ইউ পুল দ্য ইপসিল্যাটারাল চিক আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, you ask for improvement in the nasal airway, bas tarpore let the examiner ask what does it mean, Cottel's test positive মানে কি নেগেটিভ মানে কি, তুই তো পুরোটাই বলে দিবি। এবার এক্সামিনার আর কিছু করার নেই, Cottel's টেস্টের পরে নেক্সট ডিফিকাল্টে চলে গেল, তো এটা করিস না। যেটা যতটুকু বলা হয়েছে যে কোনো টেস্ট ইন্টারপ্রিটেশন তার মধ্যে আনবি না। রিনিস টেস্ট ইট ইজ ডান ফর ডুইং দ্য এয়ার কন্ডাকশন অ্যান্ড বোন কন্ডাকশন, তোর দরকার কি, তোকে রিনিস টেস্ট ডেসক্রাইব করতে বলেছে, জাস্ট ডেসক্রাইব ইট, ডু নট ট্রাই টু ইন্টারপ্রিট ইট, ঠিক আছে। তো কটলস টেস্ট আর কটলস টেস্টের ইন্টারপ্রিটেশন দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং দুটো কিন্তু ভালোভাবে অ্যান্সার দিতে পারলে ঠিক ইয়ে থাকবে। আচ্ছা, ইউজ অফ দ্য নেজাল স্পেকুলাম, নেজাল স্পেকুলাম ইউজ করা এটা কিন্তু একটা আর্ট। নেজাল স্পেকুলাম তোমাকে স্যার বলতে পারে যে নেজাল স্পেকুলামটা ইন্ট্রোডিউস করো দেখি, গিয়ে ধরে খুঁচিয়ে দিলে পেজে না করে উঠলো, তার মানে ইউ ডোন্ট নো। নেজাল স্পেকুলাম সবসময় প্রং ক্লোজ করে ঢোকাতে হয়। আচ্ছা, প্রং ক্লোজ করে মানে তুমি ভেতরে ঢুকিয়ে প্রং ক্লোজ করলে কি হতে পারে? এক নম্বর হচ্ছে যে হেয়ারগুলো ভিব্রিসি আটকে যেতে পারে, ছেলেদের বেশি প্রবলেম হয়। আর সেকেন্ড হচ্ছে যে তুই যখন এইরকম অবস্থায় ঢোকাচ্ছিস, ইট ক্যান পোক ইন টু দ্য নোজ, তাই না, নোজের স্কিন, এবং পেশেন্ট তো দেখেই ভয় পায় যে এত বড় জিনিসটা আমার নাকে ঢুকবে। ও তো আর শুধু ভাবে না যে ওইটুকু প্রং, ও ভাবে পুরোটাই ঢুকবে। তো এক্সপ্লেন করা পেশেন্টকে, এবং অলওয়েজ প্রং ক্লোজ করে ঢোকানো। ওকে, প্রোব টেস্ট অফ এক্সামিনেশন অফ নোজ, সেটা ওই জবসন হর্ন প্রোব দিয়ে, এবং কটন যেটা বললাম যে কটন ক্যারি করবে। পোস্টিরিয়ার রাইনোস্কোপি অবসলিউট টেস্ট নয়, পোস্টিরিয়ার রাইনোস্কোপি সবাই পড়ে যাবে, পোস্টিরিয়ার রাইনোস্কোপি দরকার হলে একবার করে রাখবে। দেখতে পাও কি না পাও সেটা আলাদা কথা, যদি দেখতে না পাও, পাওইনি, পোস্টিরিয়ার রাইনোস্কোপি করেছিলাম, ট্রাই করে, কিন্তু পোস্টিরিয়ার রাইনোস্কোপি তুমি করতেই পারলে না, ইনডিরেক্ট লারিঙ্গোস্কোপির সাথে গুলিয়ে ফেললে, পোস্টিরিয়ার রাইনোস্কোপিতে তুমি জিভ টেনে ধরলে, সেরকম করলে তো হবে না। পোস্টিরিয়ার রাইনোস্কোপি টাং ডিপ্রেসার দিয়ে করতে হয়, ইনডিরেক্ট লারিঙ্গোস্কোপি জিভ টেনে করতে হয়। তো এই দুটো মানে এমবিবিএস এ সবাই ভুল করে, হোপফুলি তোরা ভুল করবি না। এক্সামিনেশন অফ থ্রোট শুরু করবে কিন্তু সবসময় ওরাল ক্যাভিটি এখান থেকে, লিপস থেকে শুরু করবে। থ্রোট মানে গলায় ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে থ্রোটে চলে যাবে না। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, এমনি প্র্যাকটিসের জন্য তো ইম্পর্টেন্ট। আমি অনেক পেশেন্ট এরকম পেয়েছি, গলায় ব্যথা করে 1 বছর ঘুরছে, বেসিক্যালি তার টাঙে আলসার আছে, কিন্তু বেসিক্যালি গলায় ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো টাংটা কেউ দেখেনি, সব সোজা থ্রোটে চলে গেছে। আইএল এক্সামিনেশন হয়েছে, এন্ডোস্কোপি হয়েছে, আপার যে এন্ডোস্কোপি হয়ে গেছে, কিছু পাওয়া যায়নি। তো 1 বছর পরে দেখা গেল যে তার টাঙে একটা গ্রোথ ছিল। তো এরকম হয়। তো সুতরাং অলওয়েজ ডু নট আন্ডার এস্টিমেট দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ইয়ে। ইনডিরেক্ট লারিঙ্গোস্কোপি বললাম। প্যালপেশন অফ দ্য নেক, প্যালপেশন অফ দ্য নেকেও ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইউজ অফ দ্য নন ডমিনেন্ট হ্যান্ড, বিকজ ওয়েন ইউ আর প্যালপেটিং দ্য লিম্ফ নোডস, সাপোজ যদি এই দিকে লিম্ফ নোডস করিস, তোকে একটুখানি এদিকে হেলাতে হবে। ওয়াই? টু রিল্যাক্স দ্য স্টানোক্লিডোমাস্টয়েড, and you have to pull the sternocleidomastoid here to feel for the jugular lymph nodes. তুই এরকম আছিস, পেশেন্ট কেমন আছেন, কেমন আছেন, এটা হলো না। পেছন থেকে থাইরয়েডের জন্য করতে হবে, অনলি থাইরয়েডের জন্য। নেক তো সামনে থেকে করবি, নেক কি পেছন থেকে করতে হবে নাকি? থাইরয়েডের জন্য তো পেছন থেকে করতে হবে, নেক নোডস তো সামনে থেকেই করতে হবে। হ্যাঁ, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল সামনে থেকেই করবি, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল পেছনে যেতে হবে। অক্সিপিটালও পেছন থেকে, মানে সামনে থেকে করতে হবে। শুধু থাইরয়েডের জন্য তোকে পেছনে যেতে হবে। প্যালপেশনের সাথে সাথে ডায়াগ্রাম অফ দ্য নেক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম নেকের খুব সুন্দর, একদম ক্যাটেগরিক্যালি ডায়াগ্রাম তুমি ক্রিকয়েড আঁকলে, থাইরয়েড আঁকলে, এবং প্রত্যেকটা ইন রিলেশন তুমি করে ফেললে। ল্যারিঞ্জিয়াল ক্রেপিটাস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যারিঞ্জিয়াল ক্রেপিটাস মানে বহু পুরনো টেস্ট যেহেতু, এবং স্যাররা খুব পছন্দ করেন। এবং ল্যারিঞ্জিয়াল ক্রেপিটাস কোথায়
অ্যাবসেন্ট থাকবে, কি কি কন্ডিশনে অ্যাবসেন্ট থাকবে, কোনটা ফলস ইয়ে, সেগুলো সব জানতে হবে। আর অসকাল্টেশন অফ দ্য মাস, অনেক সময় থাকে যে কোনো ভ্যাসকুলার মাস যদি থাকে, যদি থাইরয়েডেরই একটা বড় ব্রুই থাকে কিনা, সেটা অসকাল্টেশন অফ দ্য মাস, এটা খুব ইম্পর্টেন্ট। সো I think that is all for clinical examination. All the best to everybody.